হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 4th ফেজের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে একটু আমাকে রেসপন্স করবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক কিনা একটু কনফার্ম করবেন। Welcome to today's Just Now.
হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ঠিকঠাক মতো এখন আমাকে শুনতে পাচ্ছেন। অনেকেই অ্যানি খাতেন আপু চলে আসছেন, সজীব রহমান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। একটু আমাকে জানাবেন যে ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কি না, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না, এই ব্যাপারে একটু কনফার্ম করবেন। ওকে, সো সজীব রহমান ভাই জানিয়েছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে ফোর্থ ফেজের। আমরা চলে আসলাম হাঁটি হাঁটি পা পা করে ফোর্থ ফেজে চলে আসছি। দেখুন, আজকে আমরা ফোর্থ ফেজের আলোচনা করব এবং আলোচনার টপিকস হচ্ছে কি? আলোচনার টপিকস হচ্ছে অ্যাজেক্টিভ। এটার উচ্চারণটা কী হবে? উচ্চারণটা হচ্ছে অ্যাজেক্টিভ। ডয়ের উচ্চারণটা হবে না, ঠিক আছে? রাসেল সুমন ভাই জানিয়েছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওকে, সো ডয়ের উচ্চারণটা হবে না, এখানে হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ফ্রেজ, অ্যাজেক্টিভ ক্লজ, এই টাইপের যে বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। তো নর্মালি অ্যাজেক্টিভ কত রকমের হয়? অ্যাজেক্টিভ আপনার নর্মালি কত রকমের হতে পারে? অ্যাজেক্টিভ আমরা নর্মালি কত রকমের চেহারায় দেখে থাকি সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করি। দেখুন, আমরা সিম্পলি একটা ওয়ার্ড অ্যাজেক্টিভ দেখতে পাই, সিম্পলি একটা ওয়ার্ড। আবার হতে পারে একটা ওয়ার্ড না, একাধিক ওয়ার্ড একত্রে অ্যাজেক্টিভ ফ্রেজ হিসেবে বসছে, এরকম দেখতে পাই। আবার দেখুন, এই রকম একটা নাম আমরা শুনি, সেটা হচ্ছে কি? অ্যাজেক্টিভাল। যেমন আমরা অ্যাডভার্বিয়ালে এরকম একটা শব্দ আমরা শুনেছিলাম, অ্যাজেক্টিভাল ফ্রেজ বলেও আবার একটা কথা আমরা শুনতে পাই। এবং আরেকটা কথা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ অর অ্যাজেক্টিভাল ক্লজ বলেও একটা কথা আমরা শুনে থাকি। তো প্রথমেই আমরা এই শব্দগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে এই শব্দগুলো কি সব একই জিনিস, নাকি এটার মধ্যে কোনো পার্থক্য আছে, সূক্ষ্ম কোনো পার্থক্য আছে কি না সেই ব্যাপারটাও জানবো। সেই সাথে আমরা এই অ্যাজেক্টিভের পজিশন, অর্ডার, কোথায় বসবে, কি সার্বিক বিষয়, কাইন্ডস, টাইপস, সব কিছু আমরা এখানে আলোচনা করব। তো খেয়াল করুন, আমরা প্রথমে আসি যে অ্যাজেক্টিভ বলতে আসলে কি বুঝি। আমরা সংজ্ঞায় আসি, যদিও সবাই আমরা জানি যে অ্যাজেক্টিভের সংজ্ঞা হচ্ছে কি? অ্যাজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, এই রকম কোনো জিনিসকে আমরা অ্যাজেক্টিভ বলি। সো অ্যাজেক্টিভের মানে বর্তমান যে সংজ্ঞা সেটা হচ্ছে কি? অনলি নাউন এবং প্রোনাউনের সাথে রিলেটেড, সম্পর্ক করবে কার সাথে? নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্ক করবে, অথবা নাউন এবং প্রোনাউনকে অতিরিক্ত তথ্য দিবে। যদি এইরকম মনে হয় আপনার কাছে যে নাউন এবং প্রোনাউনকে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? সেটাকে আপনি অ্যাজেক্টিভ বলবেন। আর বাদ বাকি যারা আছে তারা হচ্ছে কি? যে বাদ বাকি যে পার্টস অফ স্পিচ আমরা এর আগের ফেজে পড়েছি, অ্যাডভার্বের ব্যাপারে আমরা আগের ফেজে আলোচনা করেছিলাম। অ্যাডভার্বের ব্যাপারটা হচ্ছে কি? যে বাদ বাকি যে পার্টস অফ স্পিচ আছে তাদেরকে মডিফাই করলে হয় অ্যাডভার্ব, আর নাউন এবং প্রোনাউনকে মডিফাই করলে হয় অ্যাজেক্টিভ। এখানে আমরা মডিফাই শব্দটা ইউজ করব না, আমরা বলবো কি? সম্পর্ক। সম্পর্কটা কার সাথে? কোনো একটা ওয়ার্ডস হতে পারে কি? কোনো একটা ওয়ার্ডস অথবা কোনো একটা ফ্রেজ অথবা কোনো একটা ক্লজ যদি কানেকশন করে নাউন অথবা প্রোনাউনের সাথে, তাহলে সেই ওয়ার্ড, সেই ফ্রেজ, সেই ক্লজকে আমরা কি বলবো? সেই ওয়ার্ডস, সেই ফ্রেজ, সেই ক্লজগুলোকে আমরা কি বলবো? আমরা সেই ওয়ার্ডস, সেই ফ্রেজ বা ক্লজগুলোকে বলবো দিস ইজ অ্যান অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যাজেক্টিভ বলে আমরা ওগুলোকে আখ্যায়িত করব বা সংজ্ঞায়িত করব। এখন ওয়ার্ডস, একটা সিম্পলি ওয়ার্ড একটা অ্যাজেক্টিভ হতে পারে, কতগুলো ওয়ার্ড মিলে হতে পারে ফ্রেজ, এবং কতগুলো ফ্রেজ ওয়ার্ডস মিলে হতে পারে ক্লজ। সেই ব্যাপারটা কি সেটার দিকে আমরা একটু নজর দিই। তো আগের মতোই আমরা ঠিক আগের অ্যাডভার্বের ক্লাসেও আমরা এগুলো আলোচনা করেছিলাম। অ্যাজেক্টিভ সিম্পলি জন্মগতভাবে যে ওয়ার্ডটা অ্যাজেক্টিভের কাজ করে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ। জন্মগতভাবে কীরকম? যেমন ধরেন আমি কাউকে বললাম অনেস্ট,
এই অনেস্ট শব্দটা জন্মগতভাবেই কি একটা অ্যাজেক্টিভ। বিউটিফুল এই শব্দটা জন্মগতভাবেই এটা একটা অ্যাজেক্টিভ, মানে এটা সবসময় অ্যাজেক্টিভের ভূমিকা পালন করে এবং অ্যাজেক্টিভ হিসেবেই কাজ করে। সিম্পলি একটা ওয়ার্ড, যেখানে দেখবো সেখানে এটাকে অ্যাজেক্টিভ বলে ডাকবো। তাহলে অ্যাজেক্টিভ ফ্রেজ কোনটা? যেখানে একটা জন্মগতভাবে অ্যাজেক্টিভ থাকবে এবং আরেকটা কি থাকবে, তাকে মডিফায়ার থাকবে। অ্যাজেক্টিভকে মডিফায়ার থাকবে, যেমন ভেরি বিউটিফুল। ভেরি বিউটিফুল হচ্ছে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজের মধ্যে একটা জন্মগত অ্যাজেক্টিভ থাকবে এবং তার একটা মডিফায়ার থাকবে, ভেরি, ভেরি বিউটিফুল। তাহলে অ্যাজেক্টিভাল ফ্রেজ কোনটা? অ্যাজেক্টিভাল ফ্রেজ হচ্ছে সেটা যেটা জন্মগতভাবে অ্যাজেক্টিভ না, জন্মগতভাবে সে কোনো অ্যাজেক্টিভ না, কিন্তু এখন ফাটাবাসের চিপায় পড়ে অ্যাজেক্টিভের ভূমিকা পালন করতেছে। যেমন যদি বলি দি বুক অন দি টেবল, অন দি টেবল ইজ মাইন। এক্ষেত্রে এইখানে অন দি টেবল যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা আসলে একটা প্র্যাপোজিশনাল ফ্রেজ, কিন্তু আমরা এখন সেন্টেন্সে কী করতেছি, এটাকে প্র্যাপোজিশনাল ফ্রেজ, বাট এটাকে আমরা ব্যবহার করতেছি কী হিসাবে? ব্যবহার করতেছি এখানে এই নাউনের সাথে সম্পর্ক হওয়ায় অ্যাজেক্টিভ ফ্রেজ হিসাবে। এই কারণে এটাকে আমরা অ্যাজেক্টিভাল বলি। অ্যাজেক্টিভাল মানে অ্যাজেক্টিভিও, মানে আমরা অনেক সময় বলি না যে এটার মতো, ঠিক অ্যাজেক্টিভাল মানে এটার মতো আর কি। সবাইকে আপনি অ্যাজেক্টিভ বলতে পারবেন, তবে আলাদা একটা ডিস্টিংক্ট করতে চাইলে পার্থক্য যেহেতু আছে সেহেতু আমরা পার্থক্যগুলো আপনাকে দেখাচ্ছি। এরপর দেখুন আমরা চলে আসি অ্যাজেক্টিভ ক্লজ। তাহলে কোনটা? অ্যাজেক্টিভ ক্লজ হচ্ছে যেটা একটা সাবজেক্ট, ভার্ব, ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট টাইপের একটা ক্লজ অর সেন্টেন্স কি করে, কোনো একটা নাউন অথবা কোনো একটা প্রোনাউনের সাথে সম্পর্ক করে। তাহলে সেই ক্লজটাকে সেই নাউনের সাথে বসার কারণে বা নাউনকে মডিফাই করার কারণে আমরা সেটাকে অ্যাজেক্টিভাল ক্লজ বলে থাকি, অ্যাজেক্টিভাল ক্লজ বলে থাকি। এখন এই অ্যাজেক্টিভ ক্লজের ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা শিখে ফেলেছি অলরেডি। আমাদের ফার্স্ট ফেজে আমরা শিখে ফেলেছি যে এই অ্যাজেক্টিভ ক্লজ মেকিং করে কে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে সেটা কি অ্যাজেক্টিভ ক্লজ মেকিং করেছে। এখন শুধু যে রিলেটিভ প্রোনাউন থাকলে হবে এরকম না, কিছু কিছু জায়গায় রিলেটিভ প্রোনাউন কি থাকতে পারে? হাইট থাকতে পারে, এবং সেটাও আমরা আলোচনা করেছি। কিছু কিছু জায়গায় কি রিলেটিভ প্রোনাউন না দিলেও হয়, সেই ক্লজগুলোকে কিন্তু আপনাকে চিনতে হবে, ঠিক আছে? সো এগুলো আমাদের ফার্স্ট ফেজের আলোচনা। আমরা আশা করি এখানে আমি শব্দগত বা নামগত নামের সার্থকতা দেখাতে চেয়েছি যে আমরা ফোর্থ ফেজে আলোচনা করতে যাচ্ছি অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের আলোচনায় আমরা অ্যাজেক্টিভকে বিভিন্ন নামে আমরা চিনে থাকি বা আমরা পড়ে থাকি, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ফ্রেজ, অ্যাজেক্টিভাল ফ্রেজ, অ্যাজেক্টিভ ক্লজ, এভাবে চিনে থাকি। এইভাবে চেনার পেছনে কি কারণ সেটা আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আশা করি এই অ্যাজেক্টিভের ব্যাপারটা ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন। এখানে আমরা আলোচনা করেছি সিম্পল অ্যাডজেক্টিভ, অ্যাজেক্টিভ ফ্রেজ, তারপর আলোচনা করেছি অ্যাজেক্টিভাল ফ্রেজ, তারপর আলোচনা করেছি অ্যাজেক্টিভাল ক্লজ। এই ব্যাপারগুলো আশা করি আপনার কাছে ক্লিয়ার, একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ওকে, একজন বলেছেন অ্যাজেক্টিভাল ফ্রেজে কি সবসময় প্র্যাপোজিশন ফ্রেজ থাকবে? প্র্যাপোজিশনাল ফ্রেজগুলোই কি করে মাঝে মাঝে অ্যাজেক্টিভের কাজ করে, আর যেগুলো অ্যাজেক্টিভের মতো সেগুলোকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলবেন, অ্যাজেক্টিভ বলবেন, অ্যাজেক্টিভ বলবেন, অ্যাজেক্টিভ ফ্রেজ বলবেন, ঠিক আছে? আর যেটা প্র্যাপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করতেছে আপনার কি অ্যাজেক্টিভের মতো, সেটাকে আপনি কি বলবেন? অ্যাজেক্টিভাল ফ্রেজ বলবেন। অ্যাজেক্টিভাল ফ্রেজ মেইনলি প্র্যাপোজিশনাল ফ্রেজগুলোই কী করে, তাদের স্থান চেঞ্জ করতে পারে, স্থান চেঞ্জ করে বিভিন্ন ধরনের অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের ভূমিকা পালন করতে পারে বলে আমরা সেগুলোকে অ্যাজেক্টিভাল ফ্রেজ বলতে পারি। এখন সবাইকেই কিন্তু আপনি অ্যাজেক্টিভ বলতে পারেন, সব অ্যাজেক্টিভ, সবাই অ্যাজেক্টিভ। আপনি যদি অ্যাজেক্টিভ বলেন, অ্যাজেক্টিভ বলে ডাকেন, তাও মিথ্যা না, তাও ভুল না, সবাই সত্য। কিন্তু পার্থক্য যদি করতে হয় তাহলে পার্থক্যটা এইরকম করবেন, এগুলো পরীক্ষায় আসবে না।
ঘাবড়ানোরও দরকার নেই। যাই হোক, আমরা এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পজিশন অফ অ্যাজেক্টিভ। পজিশন অফ অ্যাজেক্টিভ। এখন আমরা এই অ্যাজেক্টিভ অর অ্যাজেক্টিভ ফ্রেজ অর অ্যাজেক্টিভ ক্লজের পজিশন নিয়ে আলোচনা করব, যে এরা কোন কোন জায়গায় বসে, কোন কোন জায়গাগুলোতে ওরা বসতে পারে এবং কোন কোন জায়গাগুলোতে বসতে পারে না। এই পজিশন হয় কয় রকম? অ্যাজেক্টিভের পজিশন হয় 3 রকম। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে নাম হচ্ছে এট্রিবিউটিভ। নাম্বার 2 হচ্ছে পোস্ট পজিটিভ। নাম্বার 3 হচ্ছে প্রেডিকেটিভ। এই নামগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানার জন্য আমি বলছি। দেখুন, অ্যাট্রিবিউটিভকে আপনি আরেকটা নামে রাখতে পারেন। অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে কি, যারা সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন, নাউনের পূর্বে, মনে করেন অ্যাজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটে অ্যাজেক্টিভ প্লাস নাউন। তাহলে পোস্ট পজিটিভ কি হবে? পোস্ট পজিটিভ হবে আগে নাউন তারপর অ্যাজেক্টিভ। প্রেডিকেটিভ কি হবে? প্রেডিকেটিভটা মনে রাখবেন, প্রেডিকেটিভটা হচ্ছে আফটার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট পড়েছি না আমরা, সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব থাকবে, লিঙ্কিং ভার্বের পর অ্যাজেক্টিভ থাকবে, এই একটা পজিশন। এই 3টা পজিশনে আমরা অ্যাজেক্টিভগুলোকে দেখে থাকি, অ্যাজেক্টিভগুলো সেন্টেন্সের মধ্যে বসে থাকে। তো এটার আশা করি বুঝতে পেরেছেন। এগুলোর উদাহরণ, আচ্ছা আমরা একটু উদাহরণ দিয়ে দিই। দেখুন, স্বর্ণালী ইজ আ বিউটিফুল গার্ল। এখানে বিউটিফুল শব্দটা গার্ল শব্দের আগে বসেছে। সো এটা কোন ধরনের হবে? এটা হবে অ্যাট্রিবিউটিভ পজিশন। সো এগুলো ব্যাখ্যার কোনো দরকার নেই, এগুলো জাস্ট আপনাকে দেখাচ্ছি যে পজিশনগুলো কীরকম কীরকম হতে পারে। আফটার নাউন, নাউনের পর যেসব অ্যাজেক্টিভ হয়, নাউনের পর, যেমন উই হ্যাভ প্লান্টি অফ রুমস এইভেলেবল। দেখুন, এই যে এইভেলেবল, উই হ্যাভ প্লান্টি অফ রুমস এইভেলেবল, এই এইভেলেবল শব্দটা একটা অ্যাজেক্টিভ, এবং এই অ্যাজেক্টিভটা দেখুন বসছে কার পিছে? পরে, রুমসের পরে, অর্থাৎ নাউনের পরে বসছে, নাউনের পরে বসছে। আবার দেখুন, দ্যার ইজ নাথিং স্পেশাল, দ্যার ইজ নাথিং স্পেশাল, এই স্পেশাল এটা অ্যাজেক্টিভ, নাথিং হচ্ছে নাউন, তার মানে নাউনের পরে বসছে। আরও উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পিডিএফ থেকে আপনারা পড়বেন। এনিওয়ান গিল্টি, দেখুন এখানে কিছু জিনিস যেগুলো হচ্ছে মানে কোন কোন নাউনগুলোর পরে অ্যাজেক্টিভগুলো বসে, নাউনগুলোর পরে বসে, ঠিক আছে? কামস আফটার এন ইনডেফিনিট প্রোনাউন যেটা আছে, ইনডেফিনিট প্রোনাউনগুলোর পর সবসময় কি হয়? আপনার এই অ্যাজেক্টিভগুলো পরে বসে। মানে কিছুই ইনডেফিনিট প্রোনাউন আছে, যেমন এনিওয়ান, এভরিথিং, সামওয়ান, সামথিং, এদেরকে আপনি সামনে অ্যাজেক্টিভ দিয়ে তাদেরকে মডিফাই করতে পারবেন না। এদের মডিফাই করতে হবে কি না, এদের পরে বসিয়ে। যেমন এনিওয়ান গিল্টি অফ দি অফেন্স উইল নট এস্কেপ পানিশমেন্ট। এভরিথিং ভ্যালুয়েবল, এভরিথিং নাউন, ভ্যালুয়েবল অ্যাজেক্টিভ, নাউনের পর অ্যাজেক্টিভ। শি ইজ লুকিং ফর সামওয়ান, সামওয়ান রিচ, সামওয়ান রিচ টু ম্যারি, রিচ সামওয়ান বলা যাবে না, সামওয়ান রিচ টু ম্যারি, ওকে? Last night we saw something bright streaking across the sky. So এই ব্যাপারগুলো মনে রাখবেন। Sometimes we put an adjective after the noun for the sake of emphasis. মাঝে মাঝে আমরা মানে পরে বলি, নাউনের পরে বলি একটু এমফেসাইজ দেওয়ার জন্য, মানে জোর বোঝানোর জন্য এটা করে থাকি। যেমন there lived an old man, strong and wicked. দেখুন, এটা একটু জোর বোঝাচ্ছি, একটু ভিন্ন ওয়েতে। দ্যার লিভড অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক বাস করতো, সেই বৃদ্ধ লোক কি? স্ট্রং অ্যান্ড উইকড, স্ট্রং অ্যান্ড উইকড। দ্যার লিভড অ্যান ওল্ড ম্যান স্ট্রং অ্যান্ড উইকড, সেখানে একজন শক্তিশালী ও দুষ্ট বৃদ্ধ লোক বাস করতেন। তো এটা একটু জোর দেওয়ার জন্য বলা হয়। তারপর দেখুন, টাইম ইমেমোরিয়াল, টাইম ইমেমোরিয়াল, টাইম শব্দের পরে আমরা ইমেমোরিয়াল বসিয়েছি। এই ইমেমোরিয়াল হচ্ছে অ্যাজেক্টিভ, সময় অবিস্মরণীয়। ইয়ার অ্যাপারেন্ট, আপাত উত্তরাধিকারী। গড অলমাইটি, গড আগে বসিয়েছি, অলমাইটি পরে বসিয়েছি, সর্বশক্তিমান আল্লাহ।
গড অলমাইটি। আমরা এরকম ক্ষেত্রে এটা একটা বলার ধরন, আমরা প্রথমে নাউন বলি তারপর কি অ্যাজেক্টিভ বলি, এটা হচ্ছে কি একটু জোর দেওয়ার জন্য। ওকে, তারপর দেখুন ইন লাইন্স অফ পোয়েট্রি টু দ্য অ্যাজেক্টিভ ইজ সামটাইমস পুট আফটার নাউন। কিছু পোয়েট্রি আছে, কবিতা সাহিত্যিক, ওরাও এই কাজটা করে। ও ম্যান উইথ সিস্টার্স ডিয়ার, আমরা বলতাম ডিয়ার সিস্টার্স, না বলে বললাম কি ও ম্যান উইথ সিস্টার্স ডিয়ার, এইভাবে বলে থাকি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার কিছু দেখুন, সাম অ্যাজেক্টিভ দ্যাট ডেসক্রাইব সাইজ অর এজ অ্যান্ড ক্যান অকার ইমিডিয়েটলি আফটার এ নাউন দ্যাট ইন্ডিকেট এ ইউনিট অফ মেজারমেন্ট। মানে সাইজ, যেমন শি ওয়াজ অ্যাবাউট 5 feet টল। দেখুন টল শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক না? টল, 5 feet টল, সরি টল, 5 feet টল। দেখুন এই টল শব্দটা অ্যাজেক্টিভ, এইখানে মেজারমেন্ট 5 হচ্ছে মেজারমেন্ট, 5 feet টল মানে কেউ একজন 5 ফুট লম্বা। আর বেবি ইজ 10 months old, 10 months old, দেখুন 10 months old। দ্য ওয়ালস ওয়্যার 6 inches thick, দেখুন থিক শব্দগুলো এই যে এগুলো অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভগুলো আমরা কি করেছি সাইজ নির্ণয়ের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা পরে লিখে থাকি। এরপর দেখুন আমরা কিছু অ্যাজেক্টিভ দেখব যেটা মানে আগে বসলে এক মিনিং, পরে বসলে আরেক মিনিং, মানে অ্যাজেক্টিভের পজিশন চেঞ্জ করলে মিনিং চেঞ্জ হয়ে যায় কীভাবে। দেখুন দ্য কনসার্ন প্যারেন্টস, আপনি যদি বলেন দি কনসার্ন প্যারেন্টস, তাহলে এই কনসার্নের মানে হচ্ছে কি উদ্বিগ্ন বা উদ্বিগ্ন পিতামাতা। দি কনসার্ন প্যারেন্টস হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত পিতামাতা। বাট আপনি যদি এই কনসার্ন শব্দটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসেন আর প্যারেন্টস শব্দটাকে এখানে নিয়ে আসেন, দ্য প্যারেন্টস কনসার্ন এর মানে হচ্ছে সংশ্লিষ্ট পিতামাতা। দ্য প্যারেন্টস কনসার্ন সংশ্লিষ্ট পিতামাতা। আবার দেখুন দি প্রেজেন্ট সিচুয়েশন মানে হচ্ছে বর্তমান পরিস্থিতি, আর আপনি যদি এই প্রেজেন্টকে পরে বসান, দ্য পিপল প্রেজেন্ট মানে উপস্থিত মানুষজন। তার মানে প্রেজেন্ট শব্দটাকে আপনি যদি কোনো নাউনের পূর্বে বসান তাহলে দি প্রেজেন্ট সিচুয়েশন মানে বর্তমান পরিস্থিতি। আবার এই প্রেজেন্ট শব্দটাকে যদি আপনি নাউনের পরে বসান তখন এর মিনিং হচ্ছে উপস্থিত। দ্য পিপল প্রেজেন্ট, দ্য পিপল হু আর হেয়ার অর প্রেজেন্ট মানে যারা এখানে আছেন তাদেরকে উপস্থিত ব্যক্তি আমরা বলি না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দ্য পিপল প্রেজেন্ট। আর যদি আপনি বলেন বর্তমান পরিস্থিতি, দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এইভাবে অর্থের চেঞ্জ হয়। এখন আপনি যদি মনে করেন যে প্রশ্ন করেন যে এগুলো মনে রাখবো কীভাবে, এগুলো হচ্ছে প্রচলিত ব্যবহার, এগুলো ইংরেজদের প্রচলিত ব্যবহার, এই টাইপের ওয়ার্ডসগুলো আপনাকে পড়তে হবে, আপনাকে মানে অভিজ্ঞতার আলোকে উত্তর করতে হবে। এগুলো আপনাকে বলে দিবে না যে এরকম হলে ওরকম হলে কি হবে বা কতগুলো হতে পারে, এগুলো হচ্ছে তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে, ভিত্তি করে এগুলো নির্ণয় করা হয়। তারপরে দেখুন রেসপন্সিবল পারসন, রেসপন্সিবল শব্দটা যদি নাউনের পূর্বে দেন তাহলে হচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তি। আর দি পারসন রেসপন্সিবল বললে হচ্ছে কি দায়ী ব্যক্তি, দায়ী ব্যক্তি। দ্য পারসন রেসপন্সিবল মানে হচ্ছে কি দায়ী, দায়বদ্ধ। তাহলে এইভাবে আপনার পজিশনের উপর ডিপেন্ড করে অর্থের তারতম্য এখানে হচ্ছে। প্রেডিকেটিভ পজিশন হচ্ছে কি আফটার লিঙ্কিং ভার্ব, এটা আমরা সবাই জানি। মোস্ট স্টুডেন্টস আর হ্যাপি, অনেক শিক্ষার্থীরাই কি, বেশিরভাগ শিক্ষার্থীরা আর হ্যাপি। আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, মোস্ট স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, হ্যাপি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই পজিশনে সাবজেক্টগুলো বসে থাকে। এটা আমরা মানে সাবজেক্ট কমপ্লিমেন্টের অধ্যায়ে পড়েছিলাম। সাবজেক্ট কমপ্লিমেন্ট দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়েও হতে পারে, আবার কি নাউন দিয়েও হতে পারে, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা। নাউন দিয়েও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ দিয়েও হতে পারে।
এখন আমরা যেহেতু অ্যাজেক্টিভের ক্লাস করাচ্ছি সে কারণে আমরা অ্যাজেক্টিভের ব্যাপারটা বলছি। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা যে পর্যন্ত আলোচনা করেছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ওকে, রোকসানা খাতুন আপু বলেছেন ক্লিয়ার। ওকে, সো আমরা এখন কিছু অ্যাজেক্টিভ দেখাবো যেগুলো এগুলো হচ্ছে আপনাদের একটু ডিটেলস একটু পড়তে হবে, রিডিং পড়তে হবে, ঠিক আছে? এগুলো একদম আহামরি কোনো কিছু এরকম না। যেমন ধরেন পজিশন অফ অ্যাজেক্টিভ, এখন কিছু অ্যাজেক্টিভ দেখাচ্ছি যেসব অ্যাজেক্টিভ মনে করেন নর্মালি যেসব ওয়ার্ডসগুলো অ্যাট্রিবিউটিভ পজিশনে বসে। সার্টেন অ্যাজেক্টিভস আর ইউজড অনলি ইন দ্য অ্যাট্রিবিউটিভ পজিশন, মানে যেসব অ্যাজেক্টিভ কী হয় ম্যাক্সিমাম সময় অ্যাট্রিবিউটিভ পজিশন মানে নাউনের পর বসে। আবার দেখুন যেসব ওয়ার্ডস আপনার প্রেডিকেটিভ পজিশনে বসে। আবার দেখুন কিছু ওয়ার্ডস আছে অ্যাজেক্টিভস আছে যেগুলো বোথ পজিশনে বসতে পারে। আমরা তিনটা জায়গা এখন দেখাচ্ছি যে জায়গাগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু অ্যাজেক্টিভ অ্যাট্রিবিউটিভ পজিশনে বসে, কিছু অ্যাজেক্টিভ প্রেডিকেটিভ পজিশনে বসে, কিছু অ্যাজেক্টিভ আছে যেটা আপনার বোথ পজিশনে বসতে পারে। অর্থাৎ এই তিনটা জায়গায় কিছু ফিক্সড অ্যাজেক্টিভ আছে। তো প্রথমে আমরা আসি যেসব অ্যাজেক্টিভ আপনার নাউনের অনলি বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে বসে। যেমন ধরুন ইল্ডার, ইলডেস, লাইভ, মেইন, চিফ, ইল্ডার, ফর্মার, ইনডোর, ইনার, মেইন, মেয়ার, অনলি, আউটডোর। এই শব্দগুলো হচ্ছে ফিক্সড, মানে এগুলোকে আপনার সবসময় কী করতে হবে, এগুলোকে আপনার সবসময় নাউনের পূর্বে বসাতে হবে। এগুলো নাউনের পরে বসবে না, এগুলো কি নাউনের পরে বসবে না, অর্থাৎ সবসময় নাউনের পূর্বে বসবে, নাউনের পরে বসবে না। তো এগুলোকে পরে বসালে আপনার ভুল হয়ে যাবে। এই জন্য এগুলোকে কী করতে হবে, আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আপনি পড়তে পড়তে অভ্যস্ত হবেন। মুখস্থ একদম ঠাড়া মুখস্থ করলে তো ভালো, কিন্তু আপনি পড়তে পড়তে অভ্যস্ত হলে সেটা বেটার। যেমন মাই ইল্ডার সিস্টার ইজ এ টিচার, আপনি এই ইল্ডারকে সিস্টারের পরে লিখতে পারবেন না, ঠিক আছে? পরে লেখা যাবে না। এটা হচ্ছে এমন একটা পজিশন, এই শব্দগুলো সবসময় নাউনের পূর্বে বসে। আপনি এভাবে লিখতে পারবেন না মাই সিস্টার ইজ ইল্ডার, মাই সিস্টার ইজ ইল্ডার, এই জায়গায় এটা লিখতে পারবেন না। এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে কি বিফোর নাউন, অর্থাৎ অ্যাট্রিবিউটিভ পজিশন। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু খেয়াল করবেন, পড়বেন উদাহরণগুলো, সেন্টেন্সগুলো পড়বেন, তাহলে মুখস্থ হয়ে যাবে, মানে আলাদা করে মুখস্থ করার দরকার নেই। তারপর হচ্ছে কি কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আপনার কি লিঙ্কিং ভার্বের পর বসে, মানে এরা লিঙ্কিং ভার্বের পর বসবে, আগে না, লিঙ্কিং ভার্বের পরে। এরা হচ্ছে কি যেমন কিছু এ দিয়ে শুরু হয় এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে, আমরা এখানে দিয়েছি, এগুলো আপনি একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার মনে থাকবে, মানে ভুল হবে না। এগুলো আগে লিখলেই ভুল, এগুলো সবসময় কি করতে হবে আপনার
প্রেডিকেটিভ পজিশনে লিখতে হবে, পরে বা এর বাইরে লিখলে সেটা কি ভুল। যেমন অ্যাবলেজ, অ্যাড্রিফট, অ্যাফ্লোট, অ্যাফ্রিড, অ্যাগাস্ট, অ্যালার্ট, অ্যালাইক, অ্যালাইভ, অ্যালোন, অ্যালোফ, অ্যাশেমড, অ্যাসলিপ, অ্যাভার্স, আওয়ার, আওয়াক, এইসব অ্যাজেক্টিভ। এবং আরও কিছু আছে, কন্টেন্ট, ফার, ফাইন, গ্ল্যাড, ইল, নিয়ার, প্লিজ, প্রপারলি, রেডি, সরি, আনওয়েল, আপসেট, ওয়েল, অ্যাটসেট্রা। এইসব অ্যাজেক্টিভ হচ্ছে কি আপনার সবসময় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে, এগুলোকে অন্য কোথাও বসালে আবার কি আপনার বাক্য ভুল। যেমন হি সিমস অ্যাফ্রেইড, হি সিমস অ্যাফ্রেইড, দেখুন এখানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর অ্যাফ্রেইড শব্দটা ইউজ করেছি, কিন্তু আপনি যদি এই অ্যাফ্রেইডকে এভাবে লিখেন দি অ্যাফ্রেইড ম্যান, তাহলে এটা ভুল। বুঝতে পেরেছেন? তার মানে কি এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভুল করা যাবে না। ভুল করলে কি গ্রামাটিক্যালি ভুল, সেন্টেন্স ভুল, ঠিক আছে? সো এই অ্যাজেক্টিভগুলো আপনি দ্য বেবি ইজ অ্যাসলিপ, শি ইজ আওয়াক, আপনি বলতে পারবেন না আওয়াক্স, আওয়াক গার্ল, আসলিপ বেবি, এভাবে বলতে পারবেন না। অর্থাৎ এগুলোকে নড়চড় করা যাবে না। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে উদাহরণগুলো একটু জোরে জোরে পড়বেন, তাহলে এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। তো দেখুন আমরা এই শব্দগুলোকে চাইলে চেঞ্জ করতে পারি, তবে একটু পরিবর্তন করে। যেমন ধরেন দ্য বুট ইজ অ্যাফ্লোট, অ্যাফ্লোট বললে আপনাকে এখানে রাখতে হবে, কিন্তু আপনি যদি এটাকে চেঞ্জ করেন তাহলে আগে নিতে পারবেন। আমরা এখানে প্রেডিকেটিভ মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাফ্লোট শব্দটাকে ব্যবহার করেছি, কারণ আপনি চাইলে এটাকে সামনেও ব্যবহার করতে পারবেন, তবে চেঞ্জ করতে হবে। যেমন দ্য ফ্লোটিং বোট, ফ্লোটিং, অ্যাফ্লোট আর ফ্লোটিং কিন্তু এক না। অ্যাফ্লোটিংকে আপনি আগে বসাতে পারবেন, ফ্লোটিং এই শব্দের আগে বসিয়েছেন, ওকে, কিন্তু অ্যাফ্লোটকে আপনি বসাতে পারবেন না। অ্যাফ্রেইডকে আপনার প্রেডিকেটিভ পজিশনে বসাতে হবে, কিন্তু এটাকে চেঞ্জ করে, যেমন ফ্রাইটেন চাইল্ড, ফ্রাইটেন আবার আপনি চাইল্ডের আগে বসাতে পেরেছেন। অ্যাগ্লোকে আপনি প্রেডিকেটিভ পজিশনে বসিয়েছেন, এখন এটাকে যদি আপনি সামনে আনতে চান তাহলে এটাকে চেঞ্জ করে গ্লোয়িংয়ে নিতে হবে, মানে এইভাবে আপনাকে চেঞ্জ করে প্রথমে আনতে হবে। তারপর দেখুন 3 নম্বর ক্যাটাগরিটা, যেটা হচ্ছে কি যে আপনার আফটার দ্য নাউন, মানে এমন কিছু শব্দ আছে যেগুলো নাউনের পর বসে আপনি নড়াতে পারবেন না। যেমন দেখুন ফাইন্ড, মেক, কিপ, এগুলোর পর অবজেক্ট থাকে এবং তারপর অ্যাডজেক্টিভ থাকে। ফাইন্ড, মেক, কিপ, নর্মালি এই তিনটা শব্দের পর অবজেক্ট থাকে এবং অবজেক্টের পর অ্যাডজেক্টিভ থাকে। যেমন দেখুন অ্যালকোহল মেক্স হিম টায়ার্ড, অ্যালকোহল মেক্স হিম টায়ার্ড, এই টায়ার্ড শব্দটাকে আপনাকে সবসময় পরে লিখতে হয়। আপনি কখনই লিখতে পারবেন না টায়ার্ড ম্যান, টায়ার্ড হি, টায়ার্ড করিম, এভাবে বলতে পারবেন না করিম ইজ টায়ার্ড। আপনাকে টায়ার্ড শব্দটাকে সবসময় শেষে লিখতে হবে, মানে একদম শেষ পজিশনে লিখতে হবে। অ্যালকোহল মেক্স হিম টায়ার্ড, হি ফাউন্ড দ্য আর্টিকেল ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং শব্দটা হি ফাউন্ড দ্যাট আর্টিকেল ইন্টারেস্টিং, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবেন এগুলো মেক্স, ফাউন্ড, কিপস এই ধরনের ভার্বের সাথে এগুলো থাকে। আওয়াক, কফি কিপস হিম আওয়াক, কফি কিপস হিম আওয়াক, কফি তাকে জাগিয়ে রাখে বা রাত জাগিয়ে রাখে অনেকক্ষণ। অ্যাজেক্টিভস আর অলওয়েজ প্লেস আফটার সার্টেন ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডসের পর অ্যাজেক্টিভ সবসময় পরে বসে। এই অ্যাজেক্টিভগুলো আমরা আগেও বলেছিলাম ইনডেফিনিট প্রোনাউন, যেমন এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এনিওয়ার, এগুলোর সব পর বসবে অ্যাজেক্টিভ সবসময়। এখানে উদাহরণ দেওয়া আছে, অ্যাজেক্টিভস দ্যাট কামস বিফোর অ্যান্ড আফটার দ্য নাউন, অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ, মানে কিছু অ্যাজেক্টিভ আছে যেগুলো বোথ পজিশনে বসতে পারে, বিফোর এবং আফটার। যেমন ধরেন দ্য ব্লু স্কাই আপনি বলতে পারেন, আবার বলতে পারেন দ্য স্কাই ইজ ব্লু, মানে শুরুতেই বলতে পারেন, প্রথমে বলতে পারেন, শেষেও বলতে পারেন। এখানে ওই ক্যাটাগরি অ্যাজেক্টিভগুলো দেওয়া আছে। তারপর দেখুন অ্যাজেক্টিভস উইথাউট নাউন্স, মানে এবার অ্যাজেক্টিভ বসবে নাউন ছাড়া, কোনো নাউনই নাই, সেখানে অ্যাজেক্টিভ বসা কি পসিবল? হ্যাঁ পসিবল। যেমন দি অ্যাজেক্টিভ, দি প্লাস অ্যাজেক্টিভ এই প্যাটার্নে বসে, এরা কী হয় প্লুরাল হয়, এরা একটা কমন নাউন তৈরি করে। যেমন আমরা জানি দি আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকাররা, বেকার যারা বেকার আছে তারা, দি পৌর হচ্ছে গরিবরা, এরা কমন নাউন পরিণত হয়। এখানে কোনো নাউন নাই, শুধু অ্যাজেক্টিভ। দি ব্লাইন্ড হচ্ছে অন্ধরা, দি ড্যাড হচ্ছে মৃতরা, দি ডিফ হচ্ছে বধিররা। এভাবে দি যুক্ত করে অ্যাজেক্টিভ যদি লিখেন তাহলে তার সমগোত্রীয় শ্রেণীকে ইঙ্গিত করে, তখন দেখা যাচ্ছে নাউন ছাড়াই অ্যাজেক্টিভের ব্যবহার হয়। দেখুন এটা কিন্তু ব্যতিক্রম। আমরা জানি সংজ্ঞা হচ্ছে কি, আমরা জানি সংজ্ঞা হচ্ছে যে অ্যাজেক্টিভ সবসময় কোনো নাউন বা প্রোনাউনের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর সাথে কানেক্টেড না। আর এই ক্ষেত্রে কিন্তু তারা আর অ্যাজেক্টিভও থাকে না, তারা কী হয়ে যায় কমন নাউন হয়ে যায়, ঠিক আছে, কমন নাউন। তারপরে দেখুন একটা কোশ্চেন যে ক্যান টু আর মোর অ্যাজেক্টিভস বি ইউজ টুগেদার, দুই বা ততোধিক অ্যাজেক্টিভ কি একসাথে বসতে পারে? হ্যাঁ বসতে পারে। যেমন এ ফ্যাট ওল্ড ক্যাট, মোটা বৃদ্ধ বিড়াল, আমরা বলি না মোটা বৃদ্ধ স্থূল বৃদ্ধ বিড়াল। ইট ওয়াজ কোল্ড ওয়েট অ্যান্ড উইন্ডি,
এটা ছিল শীতল, ভেজা ও ঝড়ো, এভাবে বসতে পারে। তো যাই হোক, এখানে উদাহরণ দেওয়া আছে। তারপর দেখুন নাউন ইউজড অ্যাজ অ্যাজেক্টিভ, কখনো কখনো দেখা যাচ্ছে নাউন ব্যবহৃত হচ্ছে কি অ্যাজেক্টিভ হিসেবে। এটা আমরা আলোচনা করেছিলাম একদম প্রথম ক্লাসের দিকে, যে নাউন পাশাপাশি দুটি নাউন যদি পাশাপাশি বসে, তাহলে একটা নাউন আরেকটা নাউনকে কী করে, মডিফাই করে, আর মডিফাই করার কারণে একটাকে আরেকটাকে কী বলি আমরা, অ্যাজেক্টিভ বলে সম্বোধন করি। যেমন দেখুন এটা টিচার, এটা হচ্ছে হিস্ট্রি এবং টিচার দুটাই হচ্ছে কি নাউন, কিন্তু দুটা পাশাপাশি বসার কারণে হচ্ছে কি হিস্ট্রি টিচার। এই হিস্ট্রি এখন কী হয়ে গেল, অ্যাজেক্টিভ হয়ে গেল। অফিস এবং টিকেট দুটাই একই জিনিস, দুটাই নাউন, বাট দুটা যদি পাশাপাশি বসে একটা আরেকটাকে মডিফাই করে। টিকেট অফিস। রান রেস শব্দটা রান এবং রেস দুটাই নাউন। রান রেস মানে হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা। দি নাউন অ্যাজ অ্যাজেক্টিভ অলওয়েজ কামস ফার্স্ট, যেটা আপনার অ্যাজেক্টিভ হবে সেই নাউনটা সবসময় প্রথমে বসবে। রেস হর্স, হর্স রেস। দেখুন রেস হর্স, তার মানে এখানে হর্স হচ্ছে নাউন, রেস হচ্ছে অ্যাজেক্টিভ। আবার হর্স রেস বললে হবে কি, হর্স হবে অ্যাজেক্টিভ, রেস হবে নাউন। দেখুন চেঞ্জ করতে পারবেন আপনি, ঠিক না, কিন্তু প্রথমটা হবে অ্যাজেক্টিভ, পরেরটা না। আর রেস হর্স, এখানে হর্সও নাউন, রেসও নাউন, কিন্তু এই নাউনকে মডিফাই করার কারণে এই নাউনকে কী বলবো আমরা, অ্যাজেক্টিভ। আবার দেখুন ঘুরিয়ে ফেললে, হর্স আগে নিয়ে আসলাম, রেসটাকে এখানে নিয়ে আসলাম, হর্স রেস। এইবার হর্স হচ্ছে অ্যাজেক্টিভ, রেস হচ্ছে কি নাউন, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু এগুলো পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করতে পারে, অবশ্যই ফাংশন ইউনিট অনুযায়ী আপনি আনসার করবেন। যেমন ধরেন বললেন বোট রেস, এখানে রেসের আগে বোট শব্দটা কি, আপনাকে বলতে হবে এটা অ্যাজেক্টিভ, বোট রেস। এটা ফর্ম ইউনিটে নাউন, বাট ফাংশন ইউনিটে কি অ্যাজেক্টিভ। আর লাভ স্টোরি, এখানে স্টোরি হচ্ছে গল্প, লাভ হচ্ছে ভালোবাসা, এটা নাউন, এটাও নাউন, বাট লাভ হচ্ছে এখানে অ্যাজেক্টিভ। আর ওয়ার স্টোরি, আর টেনিস বল, টেনিস শোজ, আর কম্পিউটার এক্সিবিশন, আর বাইসাইকেল শপ। এভাবে আপনি দুটি নাউনকে পাশাপাশি বসিয়ে একটিকে অ্যাজেক্টিভ বানিয়ে দিতে পারবেন। তারপর দেখুন আমরা এখানে দ্য নাউন অ্যাজ অ্যাজেক্টিভ ইজ সিঙ্গুলার, মানে যেটা নাউন অ্যাজেক্টিভ হিসেবে যেটা বসবে সেটা সবসময় সিঙ্গুলার থাকবে, ঠিক আছে, কী থাকবে, সিঙ্গুলার, প্লুরাল করতে পারবে না। যেমন বোট রেস, এখানে আপনি বোটস রেস বলতে পারবেন না, বোট রেসই বলতে হবে, বোটস বলতে পারবেন না। মানে যে নাউনটাকে আপনি অ্যাজেক্টিভের ভূমিকা পালন করাতে চাচ্ছেন, ফাংশনে অ্যাজেক্টিভ হিসেবে রাখতে চাচ্ছেন, সেটা বহুবচন হয় না। এটা এখানে বোঝানোর চেষ্টা করেছি, রুলসগুলো একটু ভালো করে খেয়াল করবেন, রিডিং পড়বেন, বুঝে যাবেন ক্লিয়ারলি। হাউ ডু ইউ রাইট দ্য নাউন অ্যাজ অ্যাজেক্টিভ, কীভাবে আমরা নাউনগুলোকে অ্যাজেক্টিভ বানাতে পারি, এটা পত্রিকায় বেশিরভাগ সময় এই কনসেপ্টগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন টু সেপারেট ওয়ার্ডস, যেমন কার ডোর, কীভাবে আমরা অ্যাজেক্টিভ বানাতে পারি। কার ডোর মানে কি, কার ডোর গাড়ির দরজা, আমরা এটাকে সংক্ষেপে কার ডোর বলতে পারি, এটা আমরা অ্যাজেক্টিভ বানিয়ে ফেলেছি। আবার হাইফেনেটেড ওয়ার্ডস, যেমন বুক কেস, বইয়ের যে কেস সেটাকে আমরা বলবো কি বুক কেস, তাহলে বুক এখানে কি অ্যাজেক্টিভ বানিয়ে ফেলেছি। বাথরুম ওয়ান ওয়ার্ড, একসাথে এইভাবে একসাথে লাগিয়েও আমরা কি করতে পারি, একটা ওয়ার্ড বানিয়ে ফেলতে পারি একটা অ্যাজেক্টিভ ব্যবহার করে। যেমন ব্যাথরুম বা বাথরুম, এখানে দেখুন এই রুমের আগে বাথ শব্দটা ব্যবহার করে আমরা একটা ওয়ার্ড এককভাবে লিখতে পারি, হাইফেন দিয়ে লিখতে পারি, আবার স্পেস দিয়ে লিখতে পারি। মানে এই তিনটা ওয়েতে হাউ ডু ইউ রাইট, কীভাবে লিখতে পারি এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এরপর দেখুন হাউ ডু আই সে দ্য নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, কীভাবে আমরা বলতে পারি। সেম শো শপ, বোট রেস, বাথরুম। বলার ক্ষেত্রে একটু জোর দিতে হবে এখানে, শো শপ, বোট রেস, বাথরুম, ঠিক আছে, একটু জোর দিতে হবে, যেটা অ্যাডজেক্টিভ সেটা একটু জোর দিতে হবে এই আর কি। ক্যান উই হ্যাভ মোর দ্যান ওয়ান নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, আমরা কি নাউন অনেকগুলো নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, অনেকগুলো নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কোথায় ব্যবহার হয়, এটা পত্রিকায় ব্যবহার হয়। দেখুন কোস্ট, এটা হচ্ছে খরচ, আমি বললাম কি প্রোডাকশন কোস্ট মানে কি উৎপাদন খরচ, আমি বললাম কার প্রোডাকশন কোস্ট মানে কি গাড়ি উৎপাদন খরচ। তার মানে দেখুন পুরো ব্যাপারটা নাউন ফ্রেজ, বাট নাউন ফ্রেজের ভিতরে আপনি যদি অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন একটা বড় একটা বাক্য দেখায়, যেমন পত্রিকায় এগুলো লেখা থাকে, যেমন কোচ, টিম কোচ, ফুটবল টিম কোচ, ইংল্যান্ড ফুটবল টিম কোচ, সবাই নাউন, কিন্তু এই কোচ হচ্ছে একটা নাউন, এটা মডিফাই টিম কোচ, এই টিম কোচকে মডিফাই করতেছে ফুটবল টিম কোচ, ফুটবল টিম কোচকে মডিফাই করতেছে ইংল্যান্ড ফুটবল টিম কোচ। বুঝতে পেরেছেন? তার মানে সবাই নাউন কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করতেছে। এটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন, না বুঝতে পারলেও বলবেন, বুঝতে পারলেও বলবেন। দেখুন আমরা যেটা দেখাচ্ছিলাম এটা একটু ফিল করবেন, পরীক্ষায় এগুলো খুব কমই আসে, কিন্তু গুরুত্বপূর্ণ আপনার পত্রিকা যারা ঘাটেন, যারা পড়েন তাদের জন্য। ধরেন আমরা একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে কি কোচ, শব্দটা হচ্ছে কি, শব্দটা হচ্ছে কোচ, COUCH, কোচ, এটা হচ্ছে নাউন। এখন এটাকে আমরা মডিফাই করতে পারি
কিভাবে মডিফাই করতে পারি, একটা শব্দ আরেকটা নাউন দিলাম টিম কোচ, এটাও নাউন। এখন এই নাউনটার ফাংশন হচ্ছে কি, ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা একটা নতুন ফ্রেজ টিম কোচ। এখন এই টিম কোচ নাউন, এই নাউনকে মডিফাই করতে পারি আমরা কি দিয়ে, আমরা মডিফাই করতে পারি টিম কোচটা কীরকম, ফুটবল, ফুটবল দিয়ে মডিফাই করলাম, ফুটবল দিয়ে এই নাউন ফ্রেজটাকে করলাম। এখন আবার এটা একটা কি নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটাকে মডিফাই করলাম, ফুটবল কোচ কিসের, ইংল্যান্ডের, ইংল্যান্ডও একটা নাম বাট এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এইভাবে আপনি দেখবেন পত্রিকায়, বিশেষ করে পত্রিকায় এরকম অ্যাডজেক্টিভগুলো মেকিং করা হয়, মেকিং করে পত্রিকায়। যেমন সেন্টার, শব্দ একটাই সেন্টার, রিসার্চ সেন্টার, অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার, রোড অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার, গভর্নমেন্ট রোড অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার, মানে সরকারি রোড সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্র, গভর্নমেন্ট রোড অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার। এইভাবে আমরা অ্যাডজেক্টিভকে বিস্তারিত করতে পারি। আমরা যদি পত্রিকা দেখাই, পত্রিকা থেকে যেমন দেখুন বার্থ হেলথ রিসার্চ সেন্টার মার্ডার মিস্ট্রি, এটা পত্রিকার হেডলাইন, এরকম করবে। অথচ এটাকে আপনি যদি বিস্তারিত করতেন, অনেক বিস্তারিত করা যেত, ঠিক আছে। যেমন আমরা যদি এটাকে বিস্তারিত করি একদম শেষ থেকে, মিস্ট্রি, মিস্ট্রিটা কিসের, মার্ডারের, মার্ডার মিস্ট্রি কোথায়, রিসার্চ সেন্টারে, রিসার্চ সেন্টার কোথায়, রিসার্চ সেন্টার কী বিষয়ে, হেলথ বিষয়ক, হেলথ বিষয়ক রিসার্চ সেন্টার কী নিয়ে, পাখিদের নিয়ে। সো একসাথে আমরা বললাম কি, বার্ড হেলথ রিসার্চ সেন্টার মার্ডার মিস্ট্রি, পাখি স্বাস্থ্য গবেষণা কেন্দ্র বা হত্যা রহস্য, এভাবে আমরা লিখতে পারি। এরপর দেখুন আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে কি ইন্টারপোলেটেড অ্যাডজেক্টিভ, মানে আন্তঃপ্রবেশন। কখনো কখনো ওই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভগুলো এমফেসাইজ করার জন্য মাঝে মাঝে আমরা লিখি আন্তঃপ্রবেশন, মানে হচ্ছে হঠাৎ করে বাম হাত ঢুকিয়ে যায়, মানে একটা সেন্টেন্সের মধ্যে কমা দিয়ে সেই অ্যাডজেক্টিভগুলো প্রবেশ করে। যেমন দেখুন দি চাইল্ড হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এই যে অ্যাডজেক্টিভটা দেখছেন দুইটা কমার মধ্যে আস্তে করে আমরা ভিতরে তাদেরকে দিয়ে কী করেছি, তাদেরকে মডিফাই করে দিয়েছি। দ্য চাইল্ড হ্যাপি অ্যান্ড এক্সাইটেড রেন অ্যালং দ্য বিচ, সুখী এবং খুবই উত্তেজিত। চাইল্ড, শিশুরা কী করলো, র্যান অ্যালং দ্য বিচ। এইভাবে আমরা কি করতে পারি, এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় ইন্টারপোলেটেড, ইন্টারপোলেটেড। শুধু এইভাবেই মাঝখানে যে বামাত ঢুকে এরকম না, শুরুতেও এরকম বসতে পারে। যেমন টেন্স, এক্সপেক্টেন্ট অ্যান্ড অ্যালার্ট, উই ওয়েটেড টু সি হোয়াট উড হ্যাপেন। মানে এখানে আমরা বাক্যটাকে এক্সপান্ড করতে পারতাম এইভাবে যে উই আর টেন্স এক্সপেক্টেন্ট অ্যান্ড অ্যালার্ট। এভাবে না বলে আমরা বললাম কি, প্রথমে বললাম টেন্স এক্সপেক্টেন্ট অ্যান্ড অ্যালার্ট, চিন্তিত, প্রত্যাশিত এবং সতর্ক। আমরা ওয়েটেড টু সি হোয়াট উড হ্যাপেন, আমরা অপেক্ষা করছিলাম কি ঘটবে তা দেখতে। এভাবে আপনি অ্যাডজেক্টিভগুলোকে শুরুতে এভাবে লিখতে পারেন। এগুলো হচ্ছে কি অনেকটাই সাহিত্যিক পোয়েট্রিক একটা লেখনী, এগুলোকে ভুল বলা যাবে না, এগুলো আপনি লিখতে পারবেন। এবং আমাদের ভাষা যেভাবে আমরা বলে থাকি, তারাও তাদের ভাষা এইভাবে ব্যবহার করতে পারে। কথা বুঝছেন? এখানে টেন্স এক্সপেক্ট এটা কোনো স্ট্রাকচারই এখানে পড়ে নাই, কিন্তু এটা আসলে কি বোঝাচ্ছি, এটা আসলে একটা স্ট্রাকচার ছিল যে উই আর টেন্স, উই আর এক্সপেক্টেন্ট অ্যান্ড উই আর অ্যালার্ট। তারপর আবার লিখতেছি উই ওয়েটেড টু সি, মানে বারবার এবং না লিখে আপনি সংক্ষেপে এগুলোকে টেন্স এক্সপেক্টেন্ট অ্যান্ড অ্যালার্ট লিখে উই ওয়েটেড টু সি এভাবে আপনি সংক্ষেপ করতে পারবেন। এটা লেখার আরেকটা ওয়ে, ঠিক আছে। এটা কোনো গ্রামাটিক্যাল অন্য নতুন কোনো রুলস না, এটা হচ্ছে লেখার একটা ওয়ে। আপনি এভাবেও লিখতে পারেন, ওইভাবেও লিখতে পারেন। সো আশা করি এই পর্যন্ত আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো আপনি বুঝতে পেরেছেন। অ্যাডজেক্টিভের মৌলিক কিছু আলোচনা এতক্ষণ আমরা করেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টাইপস অর কাইন্ডস নিয়ে আলোচনা করব। টাইপস অফ অ্যাডজেক্টিভ, কত রকমের অ্যাডজেক্টিভ হতে পারে এটার একটু আলোচনা করব। মানে অ্যাডজেক্টিভের টাইপস, টাইপস বলতে মানে কি করতেছে, মানে কি ধরনের অ্যাডজেক্টিভ সেটা। যেমন কিছু আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, মানে বর্ণনা করে যে শি ইজ বিউটিফুল, ইন্টারেস্টিং, হোয়াইট, বর্ণনা করে। এগুলো আপনার পড়ার কোনো দরকার নেই, আছে মানে টাইপস জানার কোনো দরকার নেই, কারণ পরীক্ষায় টাইপস আসবে না। কিন্তু জানতে হবে একটা কারণে, সেটা হচ্ছে কি অর্ডার জানতে, ক্রম জানতে, যে একটা সেন্টেন্সে যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কাদেরকে মানে কাকে প্রিফার করব, আগে লিখবো কাকে, পরে লিখবো কাকে, এটার উপর ডিপেন্ড করে আপনাকে কিছু অ্যাডজেক্টিভের ব্যাপারে জানতে হবে, ঠিক আছে। তো দেখুন, যেমন এখানে আপনার কিছু টাইপস আছে, যেমন এইজ টাইপ, ওল্ড, নিউ, অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল, এটসেট্রা।
কালার্স টাইপ যেমন রেড, ব্লু, গ্রিন, ফিলিংস উপলব্ধি যেমন হ্যাপি, আপসেট, অ্যাংরি, ম্যাটেরিয়াল টাইপ যেমন অ্যালুমিনিয়াম, সিলভার, কটন, সিনথেটিক, তারপর অপিনিয়ন হচ্ছে কি হ্যান্ডসাম, প্রিটি, হট, অরিজিন হচ্ছে কি ইটালিয়ান, ফ্রেঞ্চ, আইরিশ, কোয়ালিটি টাইপ হবে কি বিউটিফুল, নাইস, গুড, শেপস টাইপ হবে কি রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার, স্ফেরিক্যাল, সাইজ লার্জ, টাইনি, স্মল এরকম হতে পারে, উইকলি, মান্থলি, ডেইলি, টোন রিলেটেড সার্কাস্টিক, লাভিং, টাচ রিলেটেড টেস্টি, স্টিকি, স্মুথ। আমরা এই অ্যাজেক্টিভগুলোকে এইভাবে বিভিন্নভাবে ক্যাটাগরি করি, জাস্ট এটাকে কার আগে একসাথে যদি অনেকগুলো অ্যাজেক্টিভ থাকে তাহলে কার আগে কাকে আমরা লিখবো সেটা হচ্ছে কি অর্ডার। সেই টপিক্সটার নাম হচ্ছে কি অর্ডার, অর্থাৎ ক্রম, কার আগে আমরা কাকে লিখবো সেটা হচ্ছে অর্ডার। তবে অর্ডারের ব্যাপারটা আমরা একটু পরে যাচ্ছি, আগে টাইপসটা একটু ক্লিয়ার করি। তো ডেসক্রিপটিভ হতে পারে একটা অ্যাজেক্টিভের ক্যাটাগরি ডেসক্রিপটিভ। তার আগে দেখুন অ্যাজেক্টিভের যে একটা ডিগ্রি চেঞ্জ হয়, মানে মাত্রা পরিবর্তন হয়, এটাও আশা করি আপনারা সবাই জানেন, মাত্রা পরিবর্তন হয়। যেমন গুড, বেটার, বেস্ট, মাত্রা পরিবর্তন মানে কি একটু ভালো, আরও ভালো, সবচেয়ে ভালো, এই ক্যাটাগরির একটা ডিগ্রি হয়। এটাও মানে অন্তর্ভুক্ত করলাম, যেহেতু একটা ফুল থট সে কারণে এটাও আমরা রেখেছি, পিডিএফ থেকে এটা পড়বেন। এটা মানে এটা ছোটো থেকে আপনারা পড়ে আসছেন এই জায়গাগুলো। তো মানে আমরা এখন দেখলাম কি যে কি অ্যাজেক্টিভ হতে পারে, ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ হতে পারে। এগুলো জাস্ট আপনি জাস্ট জানার জন্য একটু পড়বেন, মনোযোগ দিয়ে একটু রিডিং পড়বেন তাহলে। ডেসক্রিপটিভ মানে যেটা বর্ণনা করে। অ্যাপিয়ারেন্স টাইপ অ্যাজেক্টিভ, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কি দৃষ্টি, মানে তাকে একটা ফিজিক্যাল লুকিং, কাউকে আপনি দেখলেন আর দেখায় মনে হলো এই সেই, এগুলো খুব সুন্দর করে পিডিএফে গুছানো আছে। অ্যাপিয়ারেন্স অ্যাজেক্টিভ মানে মনে করেন কাউকে দেখে আপনি কমেন্ট করলেন, সেক্ষেত্রে এগুলোর বাংলা করে দেওয়া আছে অ্যাডোরেবল, ফেয়ার, ওল্ড ফ্যাশন, হ্যাঁ এরকম দেখুন অনেকগুলো ওয়ার্ডস দেওয়া আছে যেগুলো আপনি মনে করেন কমেন্ট করতে পারেন, দেখে সরাসরি কাউকে দেখে বা কোনো কিছু দেখে আপনি সরাসরি এই অ্যাজেক্টিভগুলো ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন কম্পাউন্ড অ্যাজেক্টিভ। কম্পাউন্ড অ্যাজেক্টিভ হচ্ছে কি যেটা আপনার মেকিং করি আমরা, দুই বা ততোধিক শব্দ দিয়ে মেকিং করি। যেমন দিস ইজ আ 4 ফুট টেবল, দিস ইজ আ 4 ফুট টেবল মানে কি 4 ফুটি টেবিল, এবার আমরা বলে থাকি, ঠিক আছে, 4 ফুটি টেবিল। তারপর হচ্ছে কি পার্ট টাইম ওয়ার্কার, অল টু কমন, অতি সাধারণ বিষয়কে আমরা একসাথে, দেখুন এই যে একসাথে আমরা তিনটা শব্দ দিয়ে একটা অ্যাজেক্টিভ বানিয়েছি, এগুলোকে আমরা বলি কম্পাউন্ড অ্যাজেক্টিভ, ঠিক আছে। এখন এই কম্পাউন্ড অ্যাজেক্টিভটা একটু গুরুত্বপূর্ণ। কম্পাউন্ড অ্যাজেক্টিভ আমরা কীভাবে মেকিং করতে পারি এই ব্যাপারটা। যেমন প্রথমত আমরা করতে পারি কিছু নাম্বার, নাউনের সাথে নাম্বার কানেক্ট করে, যেমন 3 আওয়ার, 10 মিনিট, 5 ডে, 3 পেজ, 500 ওয়ার্ড, এই যে নাম্বারগুলো যোগ করে আমরা অ্যাজেক্টিভ বানিয়ে ফেলি, সেটা একটা অ্যাজেক্টিভ। 3 আওয়ার, ওয়েট 3 ঘন্টার অপেক্ষা, 10 মিনিট জার্নি 10 মিনিটের জার্নি, এখানে 10 মিনিট হচ্ছে কি অ্যাজেক্টিভ। 5 ডে হলিডে, এখানে 5 ডে হচ্ছে কি অ্যাজেক্টিভ। আমরা এভাবে মেকিং করছি। এরপর দেখুন আপনি মেকিং করতে পারেন কিভাবে, মেকিং করতে পারেন অ্যাজেক্টিভস উইথ অ্যাজেক্টিভ ওয়ার্ড, মানে আরেকটা অ্যাজেক্টিভের সাথে আপনি কোনো একটা ওয়ার্ড তার সাথে আপনি অ্যাজেক্টিভ। যেমন দেখুন ব্রাঞ্চ নিউ কার, এখানে ব্রাঞ্চ নিউ, এই নিউ হচ্ছে অ্যাজেক্টিভ আর ব্র্যান্ড হচ্ছে একটা নাউন, একটা শব্দ, এই দুটো এখন মিলে কি হলো একটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ হলো, দুটো মিলে একটা অ্যাজেক্টিভ, ব্রাঞ্চ নিউ কার। ফ্যাট ফ্রি স্ন্যাক্স, ফ্যাট ফ্রি মানে ফ্যাট ফ্রি স্ন্যাক্স খাবার। আইস কোল্ড ড্রিঙ্ক মানে হচ্ছে কি বরফ শীতল ড্রিঙ্কস। রেড হট পেপার্স। ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার মানে বিশ্ববিখ্যাত খেলোয়াড়, এভাবে লিখতে পারেন। লেখার ক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি কম্পাউন্ড অ্যাজেক্টিভগুলো মেকিং করতে পারেন। আরও উদাহরণ দেখুন নাউন প্লাস অ্যাজেক্টিভ, যেমন ওয়ার্ল্ড ফেমাস, আইস কোল্ড, স্মোক ফ্রি, এভাবে আপনি কি করতে পারেন অ্যাজেক্টিভগুলো মেকিং করতে পারেন। তারপর দেখুন আপনি অ্যাজেক্টিভগুলো এই ধরনের কম্পাউন্ড অ্যাজেক্টিভ মেকিং করার আমরা এখানে অনেকগুলো ওয়ে দেখিয়েছি, এগুলো জাস্ট একটু চোখের পলকে পড়বেন এবং কীভাবে মেক করবেন নিজের একটা ধারণা ক্ষমতা আপনার বৃদ্ধি হবে।
ডিপ ওয়াটার ভেসেল, লং লাইফ মিল্ক, থার্ড পার্টি ইন্স্যুরেন্স। অ্যাজেক্টিভ প্লাস নাউন, প্রথমে অ্যাজেক্টিভ পরে নাউন মিলেও কী হতে পারে, কম্পাউন্ড অ্যাজেক্টিভ হতে পারে। যেমন ফুল লেংথ, ফুল হচ্ছে অ্যাজেক্টিভ, লেংথ হচ্ছে নাউন। এখন এই দুইটা মিলে হচ্ছে কি ফুল লেংথ, পোর্ট্রেট, ফুল লেংথ পোর্ট্রেট। লাস্ট মিনিট ডিসিশন, লাস্ট মিনিট ডিসিশন মানে কি শেষ মুহূর্তের সিদ্ধান্ত। আবার দেখুন কখনো কখনো দুটি নাউন পাশাপাশি বসে একটা অ্যাজেক্টিভ মেকিং করতে পারে, যেমন পার্ট এবং টাইম, পার্ট টাইম, এটাও নাউন এটাও নাউন, কিন্তু একত্রে বসে এটা অ্যাজেক্টিভ। পার্ট টাইম মেম্বার্স, পার্ট টাইম মেম্বার্স, আংশিক সময়ের কর্মী, পার্ট টাইম মেম্বার্স। এভাবে কী হয়, অ্যাজেক্টিভের সৃষ্টি হতে পারে। তারপর দেখুন এক্সাম্পল অফ কম্পাউন্ড অ্যাজেক্টিভস এন্ডিং উইথ প্রেজেন্ট পার্টিসিপল, শেষে প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, এরকমও কম্পাউন্ড অ্যাজেক্টিভ হতে পারে। ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংরেজি ভাষাভাষী দেশ, ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমরা বলি না ইংলিশ স্পিকিং কান্ট্রি। ফরওয়ার্ড থিঙ্কিং স্ট্র্যাটেজি, অগ্রগামী কৌশল। লং লাস্টিং, দেখুন এগুলো কিন্তু একত্রে মিলে অ্যাজেক্টিভ। নেভার এন্ডিং স্টোরি, শেষ না হওয়া, অসমাপ্ত গল্প, অসমাপ্ত কাহিনী, নেভার এন্ডিং স্টোরি। থট প্রভোকিং আইডিয়া, চিন্তা উদ্দীপক, এভাবে কিন্তু আমরা অ্যাজেক্টিভগুলো কী করতে মেকিং করতে পারি। নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপলের এখানে দেখুন অনেকগুলো উদাহরণ এবং সেই সাথে সেন্টেন্সও দেওয়া আছে, একটু জোরে জোরে পড়বেন, এগুলো আপনার মাথায় গেঁথে যাবে। অ্যাজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেমন গুড লুকিং, লং লাস্টিং, দেখুন এটা অ্যাজেক্টিভ আর লাস্টিং। স্লো মুভিং, ধীর গতির। ফার রিচিং, সুদূর প্রসারী, এগুলো অ্যাজেক্টিভ মেকিং করছে। অ্যাডভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এইভাবে আপনার কী হতে পারে, একটা অ্যাজেক্টিভ হতে পারে। যেমন নেভার এন্ডিং, নেভার হচ্ছে অ্যাডভার্ব, এন্ডিং হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখুন এক্সাম্পল অফ কম্পাউন্ড অ্যাজেক্টিভ এন্ডিং উইথ দ্য পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের সাথে হতে পারে না। যেমন দেখুন অ্যাবসেন্ট মাইন্ডেড, লেভেল হেডেড। দেখুন এই পাস্ট পার্টিসিপলের সাথে কীভাবে কীভাবে হতে পারে, প্রথমে অ্যাজেক্টিভ পরে পাস্ট পার্টিসিপল। যেমন ন্যারো মাইন্ডেড, এটা হচ্ছে অ্যাজেক্টিভ আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ন্যারো মাইন্ডেড হতে পারে না। হাই স্পিরিটেড, উচ্চ উৎসাহী। ওল্ড ফ্যাশনড, পুরনো দিনের, ওল্ড ফ্যাশনড, এগুলো হচ্ছে কম্পাউন্ড অ্যাজেক্টিভ। শর্ট হেয়ার্ড উইম্যান, খাটো চুলের বা ছোটো চুলের মহিলা। অ্যাবসেন্ট মাইন্ডেড, সুন্দর সুন্দর অ্যাজেক্টিভ মেকিং করা যায় এইভাবে। তারপরে দেখুন হতে পারে অ্যাডভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, যেমন ওয়েল বিহেভড, ওয়েল এডুকেটেড, ওয়েল এডুকেটেড। ডেন্সলি পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড। ওয়াইডলি রিকগনাইজড, হাইলি রেসপেক্টেড। ব্রাইটলি লিট, এভাবে হতে পারে। আবার হতে পারে নাউন প্লাস পাস্ট পার্টিসিপল, যেমন সানব্যাকড, সূর্য দগ্ধ বলতে পারেন। চাইল্ড ওয়ান্টেড, শিশুকাঙ্ক্ষিত। মিডল এইজড, মধ্যবয়স্ক। এভাবে আপনি কী করতে পারেন, অ্যাজেক্টিভ মেক করতে পারেন। এরপর 6 নম্বর রুলস মেক করার, কীভাবে করতে পারেন, প্রপার নাউন থেকে অ্যাজেক্টিভ মেক করতে পারি, প্রপার নাউন থেকে, সেগুলোকে আমরা প্রপার অ্যাজেক্টিভ বলি। যেমন দেখুন আফ্রিকা থেকে আফ্রিকান, আফ্রিকা কিন্তু একটা নাম, সেটা থেকে আমরা অ্যাজেক্টিভ করেছি কি আফ্রিকান, আফ্রিকান। মেক্সিকো থেকে মেক্সিকান, এভাবে হতে পারে। কোনো স্থান হতে পারে, আবার কোনো ব্যক্তির নামের ক্ষেত্রেও অ্যাজেক্টিভ হতে পারে। যেমন কুইন এলিজাবেথ, এলিজাবেথ থেকে আমরা বলতে পারি এলিজাবেথান, এলিজাবেথান। উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমরা বলতে পারি শেক্সপিয়ারিয়ান, শেক্সপিয়ারিয়ান, আমরা অ্যাজেক্টিভ হয়ে গেছে। তো আপনি যদি এই ক্ষেত্রে অ্যাজেক্টিভ মেকিং করতে গেলে বিখ্যাত ব্যক্তি হওয়া লাগবে। ধরেন আপনি বিখ্যাত না, এখন আমাদের নামে অ্যাজেক্টিভ হবে না। এখন আমার নাম রাজীব, আমি যদি বলি রাজীবিয়ান বললে এটা অ্যাজেক্টিভ হবে। আমার যদি কোনো একটা জিনিস এভাবে মানে সুপরিচিত হয়, যেটা মানুষ জানে, তখন আমার থেকেও একটা অ্যাজেক্টিভ বানাতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে বানানোর একটা স্টাইল আর কি। আবার প্রিফিক্স অর প্রপার অ্যাজেক্টিভ যুক্ত করে প্রপার অ্যাজেক্টিভ বানাতে পারি প্রিফিক্স যুক্ত করে। প্রিফিক্স যেমন প্রি খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানো। প্যান ইউরোপিয়ান, পোস্ট থেচারিট, এন্টি ওয়েস্টার্ন, অস্ট্রো হাঙ্গারিয়ান। এইভাবে আমরা কি করতে পারি, কিছু শব্দ যোগ করে আমরা কম্পাউন্ড অ্যাজেক্টিভ মেকিং করতে পারি। হাইফেনেশন উইথ প্রপার অ্যাজেক্টিভ, হাইফেনেশন যেমন ইংলিশ স্পিকিং, হাইফেন দিয়ে আমরা এভাবে করতে পারি। তারপর দেখুন ওয়াই হাইফেন ইজ নিডেড, কেন হাইফেন দিতে হবে।
আমরা এতক্ষণ দেখলাম হাইফেন দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বানিয়েছি। এখন হাইফেনের ব্যাপারে আমরা কেন দিতে হয় সেই ব্যাপারটা একটু দেখি। যেমন দেখুন লিখলাম আই স এ ম্যান ইটিং অ্যালিগেটর। আমি যদি এখানে এই হাইফেনটা না দিতাম, দেখুন এই হাইফেনটা যদি না দিতাম তাহলে হতো কি আই স এ ম্যান ইটিং অ্যালিগেটর, মানে এখানে কি মিনিংটা করতো যে আই স এ ম্যান হু ইজ ইটিং অ্যালিগেটর। দেখুন এই জায়গায় হু ইজ ইটিং অ্যালিগেটর দিলে মিনিংটা এরকম হইতো। আমরা ইতে শিখেছিলাম, ফার্স্ট ফেজে শিখেছিলাম যে আমরা ফার্স্ট ফেজে আমরা শিখেছিলাম যে রিলেটিভ প্রোনাউন কখন হাইড করা যায়, রিলেটিভ প্রোনাউন কখন হাইড করা যায়। তো এই জায়গায় দেখুন রিলেটিভ প্রোনাউন হাইড করার ব্যাপারে আমরা এই যে এখানে হু ইজ এটা আপনি হাইড করে লিখতে পারেন না? তার মানে এটার মানে আর আগেরটার মানে কিন্তু এক না। আই স এ ম্যান ইটিং অ্যালিগেটর, এখানে এটা পড়তে হবে ম্যান ইটিং অ্যালিগেটর, মানে মানুষ খ্যাকো বা মানুষ খাওয়া অ্যালিগেটর দেখেছি। আর এখানে আপনার পড়তে হবে কি আই স এ ম্যান ইটিং অ্যালিগেটর, আমি একটা মানুষ দেখেছি অ্যালিগেটর খাচ্ছে। তো এই দুটার মধ্যে কি পার্থক্য না? অর্থাৎ অ্যালিগেটর, ধরেন এই যে এই লোক অ্যালিগেটর খাচ্ছে নাকি অ্যালিগেটর মানুষ খাবে, কোনটা? এই দুটার মধ্যে কিন্তু একটা বিস্তর একটা পার্থক্য আছে। এই কারণে আমাদের হাইফেন দিতে হয়। আই স আ ম্যান ইটিং অ্যালিগেটর, আপনি যখন বলবেন ম্যান ইটিং অ্যালিগেটর এটা হচ্ছে মানুষ খ্যাকো অ্যালিগেটর। আপনি যদি এটা বলেন আই স আ ম্যান ইটিং অ্যালিগেটর, এর মানে হচ্ছে আমি একটা মানুষ দেখেছি অ্যালিগেটর খাচ্ছে। আই স আ ম্যান ইটিং অ্যালিগেটর, আমার কথা কিন্তু এটা না, আমি আসলে বুঝাতে চাচ্ছি মানুষ খ্যাকো এলিগেটর, এটা হচ্ছে মানুষ খ্যাকো এলিগেটর। তো সেই জায়গায় আপনি যদি হাইফেন না দেন তাহলে হয়ে যাবে কি আমি একটা মানুষ দেখেছি সে এলিগেটর খাচ্ছে। এই দুইটা ব্যাপারের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। সো আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার বলেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেটা করব, মানে আমরা যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে কি টাইপস শিখতেছিলাম, ঠিক না? তারপর দেখুন আমাদের টাইপসের মধ্যে আরেকটা আছে আপনার কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমরা অলরেডি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পড়ে আসছি, মনে আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা যে পড়ে আসছি এটা মনে আছে কিনা দেখুন। এই যে দিস, দ্যাট, দোজ পড়েছিলাম না? আমরা পড়েছিলাম যে এগুলো যদি সিঙ্গেল বসে তাহলে এরা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি এদের পরে কোনো নাউন বসে তাহলে তারা কি? তাহলে তারা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা পড়ে আসছি আগের ক্লাসে। সো এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো না। এটার পরে নাউন থাকলে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখুন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলেও একটা কথা আছে, ঠিক না? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে এসেছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন হবে কি? যদি সিঙ্গেল বসে প্রোনাউন, যদি নাউনের আগে বসে তাহলে কি হবে? এই প্রোনাউনগুলো যদি নাউনের আগে বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কারা ছিল? যেমন ইচ, এনি, বোথ। ইচ, আপনি ইচকে যদি সিঙ্গেল ব্যবহার করেন তাহলে এটা হবে প্রোনাউন, এটা হবে কি? প্রোনাউন। কিন্তু আপনি যদি বলেন ইচ বয় ওয়াজ প্রেজেন্ট তাহলে ইচ হচ্ছে কি এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই ব্যাপারগুলো একদম সিম্পল একটা ব্যাপার। এই ব্যাপারগুলো পিডিএফ থেকে আপনাকে একটু পড়তে হবে, উদাহরণ সব ব্যাখ্যা আছে, একদম সিম্পল ব্যাপার, মানে নাউনের আগে বসলে এগুলো এই সেই, ঠিক আছে? ব্যাপারগুলো আলোচনা করেছি, ভালো করে খেয়াল করবেন। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, এবং এই পর্যন্ত কোনো মানে কনফিউশন তৈরি হওয়ার কোনো সিচুয়েশন, কোনো টপিকস আমি দেখিনি। খুবই ইজি টপিকস। ডিটেলস যারা মানে আরও জানতে চাচ্ছেন তারা পিডিএফটা পড়বেন, যারা বই নিয়েছেন বই থেকে পড়বেন। বইয়ে অনেক সুন্দর করে মানে এই জিনিসগুলো, সহজ জিনিসগুলোকেই সুন্দর করে উপস্থাপন করা আছে।
কিভাবে কাকে আপনি ব্যবহার করবেন, এগুলোর ডিটেলস আলোচনা করা আছে। তারপর দেখুন ইনডেফিনিট অ্যাজেক্টিভ। ইনডেফিনিট প্রনাউন ছিল, ইনডেফিনিট অ্যাজেক্টিভও আছে। মানে অ্যাজেক্টিভ আর প্রনাউনের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেলই বসে, একদম সিঙ্গেল বসবে, এবং আরেকটা হচ্ছে নাউন সাথে নিয়ে বসবে। নাউন সাথে নিয়ে বসলেই সেটা হবে আপনার ইনডিফিনিট অ্যাজেক্টিভ। ইনডেফিনিট মানে হচ্ছে কি যেটা ডেফিনিট না, যেমন সেভারেল, সেভারাল পিপল। সেভারেল কি ডেফিনিট না? সেভারেল মানে হচ্ছে কতিপয়, সেভারাল পিপল। এখন এই যে নাউন আছে, তার মানে এটা হচ্ছে কি ইনডেফিনিট প্রনাউন। আগে বসলে, নাউনের আগে বসলে এরা ইনডেফিনিট প্রনাউন হয়ে যায়। তারপর দেখুন আমাদের আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ কোনটা, এটা আমরা পড়ে আসছি কোথায় বলেন তো? এটা আমরা পড়ে আসছি ফার্স্ট ফেজে। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ কিছু ডাব্লিউএস ওয়ার্ড আছে যাদের পর নাউন বসে। নাউন বসলে সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে কি বলবো আমরা? ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ বলবো। যেমন হোয়াট কালার। হোয়াট কালার, দেখুন হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট, এখানে কালার হচ্ছে নাউন, নাউনের আগে ওয়ার্ড বসেছে, দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট ইজ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। তারপর আমাদের আছে পসেসিভ অ্যাজেক্টিভ। পসেসিভ অ্যাজেক্টিভ বলতে আমরা শিখে আসছি কোথায়? পসেসিভ অ্যাজেক্টিভ শিখে আসছি আমরা একদম ফার্স্ট ফেজে। পসেসিভ অ্যাজেক্টিভ পোসেসড করে কিছু, যেমন মাই প্যান। পসেসিভ অ্যাজেক্টিভ কি? ডিপেন্ডেন্ট প্রোনাউন। এটা একটা প্রোনাউন, কিন্তু এই প্যানের আগে বসার কারণে এটা অ্যাজেক্টিভ, নাম হয়েছে কি পসেসিভ অ্যাজেক্টিভ। মাই প্যান, ইউর প্যান, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাজেক্টিভ, পরিমাণগত কিছু অ্যাজেক্টিভ আছে, যেমন ধরেন অল, নো, নান, এনি, এগুলো কোয়ান্টিটেটিভও বলা যায়, এবং এনিকে আবার কি আপনার ইনডেফিনিট প্রনাউনও বলা যায়। এগুলোর পর যদি কোনো নাউন থাকে তাহলে এরা কি অ্যাজেক্টিভের ভূমিকা পালন করে। এগুলো আশা করি ব্যাখ্যা করার মতো কোনো টপিকস নয়। তারপর আছে আপনার টাইম অ্যাজেক্টিভ। টাইম, যেমন ধরেন অ্যানসিয়েন্ট, প্রাচীন, ওল্ড, কুইক, স্লো, এগুলো যে অ্যাজেক্টিভ, এগুলো মানে একটা টাইপস দেখালাম আর কি, টাইম অ্যাজেক্টিভ। তারপর হচ্ছে পার্সোনালিটি অ্যাজেক্টিভ। পার্সোনালিটি মানে কি? পার্সোনালিটি সাথে যায় যেসব অ্যাজেক্টিভ, যেমন আমরা বলি আপনার অ্যারোগ্যান্ট, অনেস্ট, লেজি, চার্মিং, হার্স্ট, শাই, এগুলো আমরা বলে থাকি মানুষকে। এরপর দেখুন যে অ্যাজেক্টিভটা, সেটা হচ্ছে কি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করি, এটা আমরা সেকেন্ড ফেজে পড়েছি। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল খুব কঠিন টপিকস, এগুলো একদম সিম্পল একটা টপিকস। যাই হোক, একজন বলেছেন আজকে এ পর্যন্ত থাক, আচ্ছা আমরা এই পর্যন্তই রাখতেছি, তবে টাইপসটা একটু দেখায় দিই। প্রেজেন্ট পার্টিসিপলের টাইপটা দেখায়, আরও গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। সো প্রেজেন্ট পার্টিসিপলের টাইপটা কোনটা? যেটা আপনার আইএনজি যুক্ত করে, ভার্বের সাথে আমরা কি করে আইএনজি যুক্ত করে অ্যাজেক্টিভ বানাই না, যা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। যেমন চার্মিং, এটা একটা অ্যাজেক্টিভ, চার্মিং। ইন্টারেস্টিং, অ্যাজেক্টিভ, ইন্টারেস্টিং। হরিফাইং, ইন্সপায়ারিং, ইনসাল্টিং, ডিপ্রেসিং, কনভিন্সিং, ঠিক আছে এগুলো। পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ কি? পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ যেমন আমরা বলি টায়ার্ড, এটা একটা অ্যাজেক্টিভ, টায়ার্ড। তারপর হচ্ছে হরিফাইড, মোটিভেটেড, কনফিউজড, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্ব থ্রির অ্যাজেক্টিভ। তো এগুলো তো আমরা সেকেন্ড ফেজে পড়ে আসছি। ভার্ব থ্রি অ্যাজেক্টিভের ভূমিকা পালন করতে পারে, ভার্ব প্লাস আইএনজি অ্যাজেক্টিভের ভূমিকা পালন করতে পারে। তো এখানে আলাদা করে নতুন করে জাস্ট অ্যাজেক্টিভের এই টাইপসে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা বাকি টপিকসগুলো এখানে রেখে দিয়েছি, বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, ঠিক আছে? আজকে অনেকেই বলতেছেন বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দেখুন একদম সিম্পল কিছু টপিকস, যেগুলো আমি ভাগ ভাগ করেছি এই জন্য যাতে ভাগ ভাগ করে আপনি পরীক্ষা দিতে পারেন, আপনি ভালো করে পড়তে পারেন। এই টপিক্সে এত ক্লাস, ওই ক্লাস, এরকম করে আমাকে আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে? নয়তো 4 এর অত পৃষ্ঠা, এরকম পৃষ্ঠা বলতে পারেন। দেখুন এইখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো একদম সিম্পল ছিল, সহজ ছিল। যেহেতু আমার এই কোর্সটা একটা পূর্ণাঙ্গ
ইংলিশ ভাষার উপর, সে কারণে আমি এগুলো রেখেছি। এগুলো আমি না রাখলেও পারতাম, না রাখলে খুব আমারই ক্ষতি হতো এরকম না, বা আমাকে বলতেন যে এগুলো শিখান নাই কেন, এরকম কিছু না। যে জিনিসগুলো জানা দরকার আবশ্যক সেই জিনিসগুলো আমি আমার পক্ষ থেকে জানিয়ে দিয়েছি। আমরা নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিকস পড়ব। নেক্সট ক্লাসে পড়ব আমরা যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে অর্ডার, মানে একটা সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকলে কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে, কোন অ্যাডজেক্টিভটা পরে বসবে, এটা হচ্ছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ। এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভে কখন কমা হবে, কখন কমা হবে না, কমা হবে কখন কমা হবে না, কখন এন্ড হবে কখন এন্ড হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা দেখি মাঝে মাঝে কোনো দুটো অ্যাডজেক্টিভের সাথে এন্ড কমা যুক্ত করে, কখনো আবার কমা যুক্ত করে না। কাহিনী কি? ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কি কিউমিলেটিভ অ্যাডজেক্টিভ। এটার উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। কিউমিলেটিভ এবং হচ্ছে কি কোঅর্ডিনেট, দুইটা টাইপসে ভাগ করে আমরা শেষ ফোর্থ ফেজের পরের ক্লাসগুলো করব। ঠিক আছে, কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভ, কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে কি কিউমিলেটিভ। এই টপিক্সটা খুবই ইন্টারেস্টিং, এই টপিক্সটা আমরা পরের ক্লাসের জন্য রেখে দিচ্ছি। এবং অর্ডার, এবং কখন কমা হবে কখন কমা হবে না, এই ধরনের যে বিষয়গুলো আছে সেটা। ওকে, সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যারা ক্লাসে ছিলেন। পিডিএফগুলো আমি আপলোড করে দিচ্ছি এখনই। আপনারা পিডিএফগুলো নিয়ে এই যে ক্লাসগুলো আমরা করেছি এই ক্লাসগুলো একটু ভালো করে দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা আপনাদের এই ফেজের প্লে লিস্ট আপলোড করে দেবো। প্লে লিস্টে অতিরিক্ত ভিডিও আমি আপলোড করব। যারা একটু দুর্বল মনে করেন, বিস্তারিত জানার দরকার মনে করেন, তারা সেই বিস্তারিত ভিডিওগুলো দেখবেন। আমি এখানে জাস্ট পুরো টপিক্সের ব্যাপারটাকে আপনাকে সহজবোধ্য করে উপস্থাপন করেছি। তারপর আরও যাদের জানা দরকার তারা প্লে লিস্ট চেক করবেন। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।